ধরুন আপনি রাতে অফিস থেকে বাড়িতে ফিরে এলেন, পোশাক ছেড়ে অর্ধনগ্ন হয়ে ডান্স করে বিশ্রাম নিতে নিজের বিছানায় ঘুমিয়ে পড়লেন। তারপর আপনার ঘুমের মধ্যে কেউ আপনাকে অচেতন করে তার শারীরিক লালসাকে চরিতার্থ করল রাতভর। সকালে ঘুম ভাঙতেই দেখলেন দরজা ভেতর থেকে লক করা, অথচ আপনি একদিন গর্ভবতী হলেন। তখন আপনি কি করবেন? জিন মনে করে কি ওঝাকে ডাকবেন, নাকি পুলিশের কাছে যাবেন? আমার মনে হয় আপনারা প্রথমে এই মুভিটি দেখবেন। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2011 সালে মুক্তি পাওয়া স্প্যানিশ সাইকোলজিক্যাল হরর থ্রিলার স্লিপ টাইট মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতে আমরা সিজার নামের একজন ব্যক্তিকে দেখি, যিনি একটা বড় বিল্ডিংয়ের কেয়ারটেকার হিসাবে কাজ করতেন। তাকে দেখে খুবই সাধারণ স্বভাবের একজন মানুষ মনে হলেও উনি ভিতরে ভেতরে সবসময় মনে করতেন যে তার সাথে শুধু খারাপ ঘটনাই ঘটতে থাকে। জীবনে ভালো কিছু হলে সেটাও তার কাছে গ্রহণযোগ্য বলে মনে হতো না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আত্মহত্যা করবেন। সেই উদ্দেশ্যে উনি রাতের অন্ধকারে সেই বড় বিল্ডিংয়ের ছাদের কার্নিশে উঠে দাঁড়িয়েছেন ও নিজের মনেই একলা বিড়বিড় করে বলছেন, আমার সমস্যা হচ্ছে খুশি থাকাটা, কারণ আমি কিছুতেই খুশি হতে পারি না। আমার সাথে ভালো কিছু ঘটলেও আমি অসুখী। এই কষ্ট যে কতটা বেদনাদায়ক তা আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রতিদিন আমার ঘুম ভাঙে কোনো অনুপ্রেরণা ছাড়া, তবুও আমি শুধু একটা খুশির কারণ খুঁজতে প্রতিদিন নানান প্রচেষ্টা করে থাকি। আর সেই প্রচেষ্টা হলো অন্যদেরকে দুঃখী হতে দেখে নিজে খুশি হওয়া। এই জন্যেই আমি কাউকে খুশি হতে দেখলে একদম সহ্য করতে পারি না। এমন সময় হঠাৎ ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে, আর সিজার নিঃশব্দে নিজের পোশাক পরে ব্যাগ গুছিয়ে জুতো হাতে রুমের বাইরে আসে ও রুমের দরজা লক করে দেয়। এরপর সে লিফটে করে বিল্ডিংয়ের বেসমেন্টে থাকা নিজের রুমে যায়। তারপর রেডিও অন করে গোসল সেরে নতুন পোশাক পরে সে চলে আসে বিল্ডিংয়ের রিসেপশনে নিজের দৈনন্দিন কাজে যোগদান করতে। তার প্রধান কাজ ছিল সেই বিল্ডিংয়ে আসা যাওয়া করা মানুষদেরকে সামলানো আর অন্য ছোটোখাটো কাজও করা। অন্যদিকে আমরা ওই মেয়েটিকে দেখি যার সাথে সিজার শুয়েছিল। সে কয়েক ঘন্টা কাটতেই অ্যালার্মের শব্দে জেগে ওঠে ও দিনে শুরু করে। মেয়েটির নাম হলো ক্লারা। এই সূত্রে বলে রাখি একটা গোপন কথা, আসলে সিজার প্রতি রাতে ক্লারার অনুপস্থিতিতে তার রুমে চলে যেত, আর ক্লারা রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়লে তাকে বেহুশ করে পুরো রাত তার সাথেই কাটাতো একই বিছানায়। এরপর ভোর 5টা বাজলেই নিজের জিনিসপত্র গুছিয়ে ক্লারার রুম থেকে সে বেরিয়ে যেত। যেহেতু সে ওই বিল্ডিংয়ের কেয়ারটেকারে জব করত, তাই তার কাছে প্রতিটা রুমের চাবি থাকতো। আর এভাবেই সে প্রতিদিন, বলা ভালো প্রতি রাত কাটাতো। একদিন কোনোভাবে সেই বিল্ডিংয়ে থাকা উর্সুলা নামে একটি ছোট্ট মেয়ে সিজারের এই আসল সত্যটা জেনে যায়। তখন সে সিজারকে ব্ল্যাকমেল করতে শুরু করে টাকা ও খাওয়ার বিনিময়ে। আর এদিকে সিজারের কাছেও আর কোনো উপায় ছিল না নিজেকে বাঁচানোর, তাই সে উর্সুলার চাহিদা মেটাতো। সেদিন আমরা দেখি সকালে উর্সুলা ও তার ভাই বাবার সঙ্গে স্কুলে যাওয়ার সময় সকলে ক্লারাকে বেরোতে দেখে সিজার তাড়াতাড়ি একটা নিউজ পেপার তার হাতে তুলে দিয়ে বলে, মিস ক্লারা, সব ঠিক আছে তো? উত্তরে ক্লারা বলে, আমি ফাইন। আসলে ক্লারার মুড সবসময় ভালো থাকতো, আর এই জন্যই সে সবসময় খুশিতে থাকতে পারত। কিন্তু এই বিষয়টা সিজারের একদম ভালো লাগতো না। যাই হোক, এরপর ক্লারা যাওয়ার সময় সিজারকে বলে, ও সিজার, আমার একটা কথা মনে পড়লো, আমার রুমের সিঙ্কের পাইপে পানি যাচ্ছে না, তুমি একবার চেক করে দেখবে? উত্তরে সিজার বলে, বিকেলে দেখে নেব। দুপুর হলে সিজার হসপিটালে যায় তার মায়ের সঙ্গে দেখা করতে, কারণ তার মা প্রায় অসুস্থ থাকতেন, তাই ওনাকে হাসপাতালে থাকতে হতো। সিজার মাঝে মধ্যে গিয়ে তার মার সাথে দেখা করে আসতো। মায়ের সাথে দেখা হলে সিজার তাকে বলে যে, তোমাকে আর নতুন করে কি বলি বলো তো? সত্যি বলতে আমার প্রতিবেশীরা খুশিতে থাকুক সেটা আমি দেখতে চাই না, বিশেষ করে ক্লারাকে। আমি যথাসাধ্য চেষ্টা করছি তার খুশি কেড়ে নেওয়ার, কিন্তু তাতেও যদি কাজ না হয় তাহলে খুব তাড়াতাড়ি একটা কঠিন পদক্ষেপ নেব। কথাটা শুনে তার মার মুখ শুকিয়ে যায়। তখন সিজার বলে, মা, আমি চাই না তুমি এই বিষয়ে চিন্তা করো, যা চিন্তা করার আমিই করব। এর মানে সিজারের এই পাগলামির বিষয়টা তার মাও জানতো। আর এখান থেকে আমাদের সন্দেহ প্রবল হয় যে সিজার আসলে একটু সাইকোপ্যাথ টাইপের আছে।
হসপিটাল থেকে ফিরে এলে বিল্ডিংয়ের ম্যানেজার সিজারকে দেরি করে আসার জন্য বকতে থাকে। এমন সময় সেখানে বিল্ডিংয়ের এক বাসিন্দা ছুটে আসে, যার নাম বেরোনিকা। সে সিজারকে অনুরোধ করে বলে, ভাগ্যের কি ফের দেখো, আমার একটা সমস্যা হয়েছে আর তুমি ফিরে এসেছো। বলছি, আজ সন্ধেবেলায় আমি আমার বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছি, তাই এক রাতের জন্য আমার কুকুরগুলো দেখাশোনা করবে। তাদেরকে রুমে একা রেখে যেতে আমার খুব খারাপ লাগছে। সেই কথা শুনে সিজার হাসি মুখে বলে, চিন্তা করবেন না, আমি তাদের যত্ন নেব। বেরোনিকা বলে, আপনি শুধু তাদেরকে রাতের খাবারটা দিয়ে দেবেন, তবে মনে রাখবেন ওদের নিজস্ব বিশেষ খাবার রয়েছে, যা 2 কাপের বেশি দেবেন না, তা না হলে ওদের বদহজম হয়ে ডায়রিয়া হয়ে যাবে। আর আপনার জন্য আমার তৈরি করা স্পেশাল খাবার রয়েছে ফ্রিজে, খেয়ে নেবেন। এরপর বেরোনিকা বেশ খুশি হয়ে সেখান থেকে চলে যায়, যা দেখে সিজার গম্ভীর হয়ে যায়। দেখতে গেলে সিজারের সঙ্গে সকলে ভালোভাবেই কথা বলে, কিন্তু তাতেও সে খুশি না হয়ে নিজেকে একলা মনে করে। সন্ধ্যের সময় সিজারের শিফট শেষ হলে একজন মহিলা তার ছেলেকে সঙ্গে করে সেখানে আসে রুম পরিষ্কার করার ডিউটি জয়েন করতে। সিজার অফিসের চাবি সেই মহিলার হাতে তুলে দিয়ে বেরোনিকার রুমে যায় তার কুকুরদের দেখাশোনা করতে। সে কুকুরদের খাবার দেয়, তারপর নিজের হাত ধুয়ে শয়তানি মতলব এঁটে যে খাবার বেরোনিকা সিজারের জন্য রেখেছিল তার এক টুকরো কেটে কুকুরকে খাওয়ায়, যাতে কুকুরগুলো অসুস্থ হয়ে পড়ে। এখানে আমরা বুঝি সিজার কতটা খারাপ ব্যক্তি ছিল, যে পশুদের খুশিটুকুও কেড়ে নিতে চেয়েছিল। এরপর সে বেসমেন্টে থাকা নিজের রুমে গিয়ে গোসল সেরে ফিটফাট হয়ে নিজের ব্যাগ ও অন্য একটা রুমের চাবি নিয়ে চলে যায়। অপরদিকে অল্প কিছু সময় পর আমরা ক্লারাকে দেখি, যে কাজ থেকে ফিরে নিজের রুমে আসে আর তার নামে আসা বেনামি চিঠিগুলো পড়ে তা ছিঁড়ে ফেলে দেয়। পরনের পোশাক বদলে বিছানায় শুয়ে বিশ্রাম নেয়, কিন্তু সে এটা জানে না যে তার বিছানার নিচে সিজার লুকিয়ে শুয়ে আছে ক্লারার ঘুমিয়ে পড়ার অপেক্ষায়। আসলে প্রতি সন্ধ্যায় ছুটির পর সিজার ক্লারার আসার আগেই তার রুমে প্রবেশ করে আর তারই বিছানার নিচে লুকিয়ে শুয়ে থাকে। আর যখনই ক্লারা ঘুমিয়ে পড়ে তখন সিজার একটা ছোট্ট আয়না দিয়ে তাকে দেখে বুঝে নেয় সে প্রপারলি ঘুমিয়েছে কিনা। নিশ্চিত হলেই সে একটা মাস্ক পরে বেরিয়ে আসে আর ক্লারাকে ক্লোরোফর্ম শুকিয়ে বেহুশ করে দেয়, যাতে সে গভীর ঘুমে ডুবে থাকে ও সিজারের উপস্থিতিকে সে বুঝতে না পারে। এরপর সে ক্লারার বাথরুমে গিয়ে তার সব কসমেটিক্সে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে দেয়। কাজ শেষ হলে সে আবার ক্লারার পাশে গিয়ে শোয়। পুরো রাত ক্লারার সাথে সেক্স করে শুয়ে কাটানোর পর ভোর 5টা বাজতেই সে ঘুম থেকে জেগে ওঠে আর ক্লারার দাঁত মাজার ব্রাশ সে ব্যবহার করে। এরপর ওখানকার সব কিছু জিনিস ঠিকঠাক করে সাজিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বেরোনোর সময় সে ক্লারা আর তার বয়ফ্রেন্ডের একটা ছবিও দেখে নেয়, কিন্তু যখনই সে বেরোচ্ছিল তখনই উর্সুলা তাকে দেখে ফেলে। আর এই কারণেই উর্সুলা সিজারকে সব সময় ব্ল্যাকমেল করত। সেদিনও সে ব্ল্যাকমেল করে বলে, এবারে আমার জন্য প্রাপ্তবয়স্কদের মুভি এনে দিতে হবে। সিজার অবাক হলেও শেষে রাজি হয়, এর সঙ্গে সঙ্গে তা দিয়ে দেয়। তখন উর্সুলা বলে, আমি যদি নিজের মুখ বন্ধ করে রাখি তার জন্য আপনাকে এখন থেকে 60 ইউরোর বদলে 100 ইউরো করে দিতে হবে। এরপর সে লাঞ্চ সেরে যখন আবার রিসেপশনে ফিরে আসে তখন বিল্ডিংয়ের এক প্রতিবেশী বয়স্ক মানুষ এসে সিজারকে বিল্ডিংয়ের ছাদে ডেকে নিয়ে গিয়ে দেখায় তাকে গাছে জল দেওয়ার যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা সে করেনি, যার ফলে সেই গাছগুলো শুকিয়ে গেছে। লোকটি তাই সিজারের উপর রেগে চিৎকার করে বলতে থাকে, আপনার কোনো ধারণা আছে কি এই গাছগুলো কত দামি? এরপর সিজার আবারও হসপিটালে পৌঁছে তার অসুস্থ মাকে জানায় ক্লারা মনের দিক দিয়ে অনেক শক্ত, সব সময় সে হাসি খুশি থাকে, তার কাছে সবকিছু ভালো, সবকিছু দুর্দান্ত। যাই হোক, আমি আমার চেষ্টা চালিয়ে যাব, আমি ক্লারার মুখের হাসি কেড়ে নেব, আর এটা করতে হলে আমাকে এমন কিছু করতে হবে যাতে সে বড় সড়ো একটা ধাক্কা খায়। সেই কথা শুনে সিজারের মা কষ্ট পেলেও তার ছেলের পাগলামির বিরুদ্ধে কিছুই করতে পারে না, কারণ সে বৃদ্ধ ও অসুস্থ। আসলে সিজার শুধু সেই বিল্ডিংয়ে বসবাসকারী প্রতিবেশী মানুষদেরকেই নয়, নিজের সহকর্মীদেরকেও দুঃখী দেখতে চাইতো। তাই সে তাদের কাজগুলোকে পণ্ড করে দিত, যাতে তারা চিন্তিত হয়ে থাকে। সে নিজেই নোংরা করে পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা মহিলা কর্মীকে চমকাতে এটা বলে যে তোমরা তোমাদের কাজ করছো না, তাই উপর থেকে আমার কাছে নানান চাপ আসছে। এমনটা চলতে থাকলে আমাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে। কাজ চলে যাওয়ার ভয়ে মহিলার মুখ বিষণ্ণ হলেই সিজার খুশি হতো। এরপর সন্ধ্যের শিফট শেষ হলে সিজার প্রতিদিনের মতোই ক্লারার রুমে প্রবেশ করে ও সিঙ্কের পাইপ খুলে একটা কাপড়ের টুকরো বার করে নেয়, যেটা সে নিজেই করেছিল যাতে সিঙ্কের জল পাস না করে। আর সেই দেখে ক্লারা বিচলিত হয়ে পড়ে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। তাই সিজার ক্লারাকে দুঃখী করতে আরও একবার চেষ্টা করে।
সে ক্লারার চুরি করা আনা ঘড়িটার উপর অ্যাসিড ঢেলে তা নষ্ট করে দেয়। এরপর রাতে যখন ক্লারা বাড়ি ফিরে এসে ফোনে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে, তখন সিজার বিছানার নিচে লুকিয়ে জানতে পারে যে ক্লারা সপ্তাহের শেষে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছে সান ফ্রান্সিসকোতে। রাতে ক্লারা ঘুমিয়ে পড়লে সিজার তাকে অচেতন করে আবারও তার জিনিসপত্রে কেমিক্যাল মেশাতে থাকে, যার ফলে পরদিনই ক্লারার স্কিন চুলকাতে শুরু করে ও র্যাশেস দেখা দেয়। কিন্তু সে তাতেও দমে না। সিজার বলে, আপনার মুখে র্যাশেস হয়েছে, যা ভালো দেখায় না। কিন্তু তাতেও যখন ক্লারা হেসে উত্তর দিয়ে বলে সেই র্যাশেস ঠিক হয়ে যাবে, তখন সিজার আরও রাগে গুমড়াতে থাকে। পরদিন ভোর হলে আমরা দেখি দিন বেনামি চিঠি পাঠিয়ে পাঠিয়ে ক্লারাকে এটা বুঝিয়ে দেয় যে সে অসুস্থ হয়ে পড়েছে আর তার জীবনে সবকিছু ঠিক নেই। কিন্তু কিছুদিন পর তার মুখ আবার ধীরে ধীরে ভালো হয়ে যায়। একদিন হঠাৎ সে তার ঘরে অনেক তেলাপোকা আর পোকামাকড় দেখে ভয় পায়। তখন সে সিজারের সাহায্য চায়, কিন্তু এগুলো আসলে সিজারেরই কারসাজি ছিল। সিজার ক্লারাকে ভীত অবস্থায় চিৎকার করতে দেখে বেশ খুশি হয়, তাই সে আনন্দে ক্লারাকে সাহায্য করতে তার কিছু জামা কাপড় ও জিনিসপত্র এনে দেয় যাতে ক্লারা কাজে যেতে পারে। যাওয়ার সময় ক্লারা সিজারকে বলে তার রুম পরিষ্কার করে দিতে। উত্তরে সিজার বলে কিছুদিন সময় লাগবে এটা ঠিক করতে, কারণ পোকামাকড়গুলো খুব শীঘ্রই বংশবৃদ্ধি করে ফেলেছে। সেই কথা শুনে ক্লারা এতটুকুও চিন্তিত না হয়ে হেসে বলে, বাহ, তাহলে আমি সেই কদিন না হয় আমার মায়ের কাছেই থাকবো। এবারে সিজার মনে মনে রাগে ফুঁসতে থাকে। ঠিক তখনই সেখানে উর্সুলা আসে আর এমনভাবে তাকায় যেন সে জানে আসলে সব কাজই সিজারের। সিজার উর্সুলাকে পাত্তা না দিয়ে ক্লারার সঙ্গে লিফটে নামতে থাকে। নিচে নামার সময় কথা বলতে বলতে হঠাৎ ক্লারার ফোনে মেসেজ এলে সিজার বলে বসে, আপনাকে এখনো কেউ নোংরা নোংরা মেসেজ লিখে জ্বালাতন করছে? সেই কথা শুনে ক্লারা অবাক হয়ে যায় ও সিজারকে সন্দেহ করতে শুরু করে, কারণ ক্লারা কখনোই সেই কথা কাউকেই বলেনি। তাহলে সে জানলো কিভাবে যে কেউ তাকে মেসেজ দিয়ে হয়রানি করার চেষ্টা করছে? ক্লারা নিজেকে সামলে নিয়ে শান্তভাবে বলে, আমি ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ করেছি এই বিষয়ে, আর সে যেই হোক না কেন সে শীঘ্রই ধরা পড়বে। পুলিশ জানিয়েছে সে প্রিপেড ফোন ব্যবহার করে, তাই তারা তাকে ট্রেস করতে পারছে না। তবে তারা একটা সংকেত খুঁজে পেয়েছে, মেসেজগুলো পাঠাচ্ছে এই বিল্ডিং থেকেই। হতে পারে সে এই বিল্ডিংয়েরই বাসিন্দা। তবে সে আমাকে চিনলেও এটা জানে না যে তার পিছনে পুলিশ লেগেছে। কথাটা শুনতেই সিজার ভয় পেতে শুরু করে। এরপর ক্লারা নিজের মোবাইল নাম্বার সিজারকে দিয়ে বলে, আমার রুম পরিষ্কার হলে জানাবেন। ক্লারা চলে গেলে সিজার হাসপাতালে গিয়ে তার মাকে বলে, তুমি কি জানো আমি এর আগে কখনো কারোর বিষয় এতটা বেশি কঠিন পদক্ষেপ নিইনি, কারণ আমি অনেক আশাবাদী। আমার বেঁচে থাকার একটা কারণ আছে, কিন্তু ক্লারা আমার বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলছে। বিপদের মধ্যে থাকলেও সে সব সময় হাসছে যেন তার কিছুই হয়নি। আমার যাই হয়ে যাক না কেন আমি ক্লারার মুখের হাসি কেড়ে নেব। তুমি এটা পছন্দ করবে তাই না মা? সেই কথা শুনে সিজারের মা কাঁদতে থাকে। আমার তো এখানে মনে হয়েছে সিজার তার মাকে কষ্টে কাঁদতে দেখেও হয়তো খুশি হচ্ছিল। এরপর সে ফিরে এসে ক্লারার রুম খালি করে তাতে পেস্টিসাইড ছেটাতে থাকে। ঠিক তখনই বিল্ডিংয়ের ম্যানেজার চলে আসে আর তাকে ইঙ্গিত দেয় যে শীঘ্রই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, কারণ তার অবহেলাপূর্ণ ব্যবহার ক্রমেই আরও যেন বেড়ে যাচ্ছিল। পরদিন দেখা যায় সেই বিল্ডিংয়ের ভিতরে কিছু তদন্তকারী অফিসারকে আসতে, যাদের আসার উদ্দেশ্য ছিল ক্লারাকে যে বা যারা সবসময় নোংরা মেসেজ দিয়ে হয়রানি করছিল তাদেরকে খুঁজে বার করা। আর তাদের প্রথম সন্দেহ গিয়ে পড়ে সিজারের উপর, কারণ তার কাছে প্রতিটা রুমের চাবি ছিল। এরপর তদন্তকারী অফিসাররা বিল্ডিংয়ে বসবাসকারী এক ভয় নিজেকে বাঁচাতে পারে। এদিকে চিঠি হাতে পেতেই তদন্তকারী অফিসার সেই মহিলা আর তার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে যায়, যারা আসলে নিরাপরাধ ছিল। পরদিন সিজার যখন ক্লারাকে কল করে জানায় তার রুম পরিষ্কার হয়ে গেছে, তখন ক্লারা বলে, বেশ, তাহলে আমি আজ রাতেই ফিরে আসব। সেই কথা শুনে সিজার তার পরবর্তী পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে থাকে। এরপর সে ক্লারার জন্য আরও ভয়ঙ্কর পদক্ষেপ নিতে যাচ্ছিল, আর তার মূল উদ্দেশ্যই ছিল এবারে ক্লারাকে ছুরি দিয়ে মেরে ফেলা। তাই সে ছুরি হাতে ক্লারার বিছানার নিচে লুকিয়ে থাকে। কেটে যায় কয়েক ঘন্টা, তবুও ক্লারা বাড়িতে ফিরে আসছে না দেখে সিজার হাতে ছুরিটা নিয়ে খেলা করতে থাকে। ও রাগে ফেটে পড়ে, তবুও সে ধৈর্য হারায় না। গভীর রাত হলে ক্লারা ফিরে আসে তার রুমে, আর দেখা যায় সে তার বয়ফ্রেন্ডকেও সঙ্গে নিয়ে এসেছে। তারা দুজনে একসময় বিছানায় ঘনিষ্ঠ হতে শুরু করে, আর সিজার তখনও বিছানার নিচে শুয়ে অপেক্ষা করতে থাকে তার পরিকল্পনাকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে। এমন সময় হঠাৎ যে ক্লোরোফর্ম সে ক্লারাকে শোকানোর জন্য এনেছিল সেটা তার নিজের মুখেই পড়ে যায়। এরপর সে কোনো মতে দুজনের চোখ এড়িয়ে রুম থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, ও ঠিক দরজা খোলার মুহূর্তেই দৃশ্যটা কাট হয়ে যায়। পরদিন সকালে আমরা দেখি সিজার বাথরুমের বাথটবে পড়ে আছে, অর্থাৎ অজ্ঞান হওয়ার আগে সে কোনোভাবে বাথরুমে চলে গিয়েছিল।
আর তার সামনে পর্দার আড়ালে দাঁড়িয়ে ক্লারা দাঁত ব্রাশ করছিল। এর মানে তখন ওখান থেকে সিজারের পালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে গিয়েছিল। আর তার ব্যাগটাও ছিল ক্লারার রুমেই। তখনই সে দেখে ক্লারা আর তার বয়ফ্রেন্ড তার ব্যাগটাকে খুঁজে পেয়ে নিজেদের মধ্যে বলাবলি করছে এই ব্যাগটা কার। এরপর সিজার কোনোভাবে তাদের চোখ এড়িয়ে নিজের আইডেন্টিফিকেশন রাখা ডায়েরিটা তুলে নিয়ে পালাতে যায়। ঠিক সেই মুহূর্তে ক্লারার বয়ফ্রেন্ড তাকে দেখে ফেলে। ও চিৎকার করে বলে, আপনি এখানে কি করছেন? ওদিকে তখন সিজার নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজার লক খুলে ফেলেছে। তাই সে নিজেকে সামলে নিয়ে উল্টে ক্লারার বয়ফ্রেন্ডের উপর চিৎকার করে বলে, এটা আপনার অ্যাপার্টমেন্ট নয়, তাহলে আপনি এখন সময় আছে, তার মধ্যেই তাকে চাকরি ছেড়ে অন্যত্র কোথাও চলে যেতে হবে। সেই কথা শুনে সিজার বুঝে যায় যে তাকে এবার এখান থেকে যেতেই হবে। যখন সে নিজের জিনিসপত্র গুছাচ্ছিল তখন সেখানে ভেরোনিকা আসে দেখা করতে। সে বলে, আমরা সবাই আপনাকে খুব মিস করব। উত্তরে সিজার বলে, আপনি বড়ই দয়ালু। আমি বুঝতে পারছি না কেন আপনি এখনো অবিবাহিত, কেন আপনার কোনো শিশু সন্তান বা অংশীদার নেই। এটা বড়ই কঠিন বিষয়। আপনার বয়স হয়েছে, আপনি একদিন বৃদ্ধ হবেন, যা আপনার জন্য লজ্জার বিষয়। সকলের কাছে আপনি বোঝা হয়ে উঠবেন। তখন নিশ্চয়ই আপনার পোষ্য কুকুরগুলো সাহায্য করবে, কিন্তু মনে রাখবেন তারা আপনার সন্তান হবে না, শুধুই তারা একটা পোষ্য। এছাড়া আমি উপলব্ধি করেছি এখানকার প্রতিবেশীরাও আপনার সাথে কথা কম বলে, আর যারা কথা বলে তারা আপনার কথা শোনার ভান করে। এই সব কথা শুনে ভেরোনিকা কষ্ট পেয়ে নিজের রুমে ফিরে যায়, আর সিজার সেই দেখে খুব খুশি হয়। তখন ক্লারা আর তার বয়ফ্রেন্ড বেরিয়ে যায়। যাওয়ার সময় ক্লারা সিজারকে জানায় তারা উইকেন্ডে বাইরে যাচ্ছে। তখন ক্লারা বেশ খুশি ছিল, যেটা দেখে সিজার প্রচণ্ড রেগে যায়, কিন্তু তার সাথে দুঃখও পায় এটা ভেবে যে এত চেষ্টা করার পরেও ক্লারা দুঃখী হচ্ছে না। একসময় সেই দুঃখ এতটাই বেড়ে যায় যে সিজার অবশেষে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। সে বিল্ডিংয়ের ছাদের কার্নিশে উঠে দাঁড়ায় আত্মহত্যা করার জন্য। ঠিক তখনই তার নজর পড়ে নিচের রাস্তার দিকে। সে দেখে ক্লারা আর তার বয়ফ্রেন্ড ধারালো কাঁচ দিয়ে ক্লারার বয়ফ্রেন্ডের গলার নলি কেটে দেয়। এরপর তার আহত শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ক্লারার বাথরুমে। তারপর তাকে বাথটবে শুইয়ে সে যে জিনিস দিয়ে খুন করেছিল সেটাই বয়ফ্রেন্ডের হাতে গুজে দেয়, যাতে মনে হয় সে নিজেই আত্মহত্যা করেছে। এরপর সে শাওয়ার চালিয়ে নিজের হাতে লেগে থাকা রক্ত ধুয়ে পুরো রুম আবার পরিষ্কার করে দেয়, যাতে বোঝাই না যায় সেখানে কোনো হাতাহাতি হয়েছিল। কাজ শেষ করে সে নিজের রুমে পৌঁছে গোসল সেরে নিজের জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিতে থাকে। বিকেল হতেই তদন্তকারী অফিসাররা আসে বয়ফ্রেন্ডের মৃত্যুর ব্যাপারে খোঁজ নিতে। তারা সিজারকেও ডাকে। সিজার তখন বলে যে সে আর এই বিল্ডিংয়ের জন্য কাজ করে না, কিন্তু তবুও তাকে জেরা করা হয়। আসলে সিজার নিজের 15 দিনের নোটিস পিরিয়ডকেই কাজে লাগাচ্ছিল। এরই মাঝে উর্সুলা মেসেজ দিয়ে সিজারকে ভয় দেখাতে থাকে। সে একটা কাগজে লিখে জানায় সে সব কিছু দেখেছে। তাই রাত হলে সিজার উর্সুলার ঘরে লুকিয়ে পৌঁছে যায়। ও তার পুরো, আমি জানি তুমি কোন স্কুলে যাও, তোমার বন্ধুরা কারা, সব জানি, চাইলে তোমার সাথে যে কোনো কিছু করতে পারি, তাই মুখ বন্ধ রাখাই তোমার জন্য ভালো। পরদিন আবার তদন্তকারী অফিসাররা আসে। সিজার তখন বলে যে ক্লারার ফ্ল্যাটের সামনে উর্সুলা থাকে, তাই যা ঘটেছে তারও একটা ধারণা থাকতে পারে। তাই অফিসাররা উর্সুলাকে জেরা করে, কিন্তু ভয়ে উর্সুলা কিছুই বলে না। শেষে ক্লারার মা তাকে নিজের সাথে নিয়ে যেতে আসে। তখন সিজার এমন কিছু কথা বলে যাতে ক্লারা আরও দুঃখ পায়। আর এখানেই আমরা অবশেষে ক্লারাকে চরম দুঃখের মধ্যে দেখতে পাই। মানে সিজার তার প্ল্যানে পুরোপুরি সফল হয়েছিল, আর এটাই তাকে আনন্দ দেয়। তারপর কয়েক মাস পরে আমরা একটা দৃশ্য দেখি, ক্লারার হাতে একটা বেবি, আর সেটা আসলে সিজারেরই সন্তান। কিন্তু ক্লারা কিছুই জানতো না। সে ভেবেছিল হয়তো প্রোটেকশন ব্যর্থ হয়েছিল আর এটা তার বয়ফ্রেন্ডের সন্তান। কিন্তু পরে সিজার ক্লারাকে একটা চিঠি পাঠায়। সেই চিঠিতে সে সব কিছু স্বীকার করে নেয় সে কি করেছিল। আর এই বেবি আজকে জড়িয়ে কাঁদতে থাকে, কারণ সেই ছোট্ট শিশুটির তো কোনো দোষ ছিল না। এখন সেই শিশু তাকে সারা জীবন ধরে মনে করিয়ে দেবে তার জীবনে কিভাবে নরক নেমে এসেছিল, আর সে চিরকাল দুঃখী হয়ে থাকবে। আর সিজার সে সবসময় খুশিতে থাকবে, কারণ তার তো এটাই চাই, অন্যকে দুঃখী দেখে সে খুশি হয়। আর এখানেই কাহিনী শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য কথা